2025 সালের এপ্রিল মাসে এই আদেশনামা রয়েছে সুপ্রিম কোর্টের। এতদিন পর রাজ্য সরকারের ঘুম ভাঙলো, তাই তো? 26-এ সেই ভোটটাও কিন্তু একটা বড় প্রশ্ন বা ইস্যু হয়ে দাঁড়াবে। এটা বুঝতে হবে যে টাকা কিন্তু সুদে আসলে পরিশোধ করতেই হবে। টিচারদের প্রতি কোনো সম্মান দেওয়ার যে মানসিকতা সেটাই উবে গেছে। তার মানে বোঝাই যাচ্ছে বিচারটাও যেন কোথাও গিয়ে আপনার এলিটদের জন্য। আজকে সমস্ত মানুষের এই ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়ে রুখে দাঁড়ানো সময়ের কথা, সময়ের দাবি। ইডি সিবিআই তো যেন সে কোমায় চলে যাওয়ার মতো, তারা একটা জায়গার পর আর কিছুই যেন নেই। যদি জাস্টিস গাঙ্গুলি তিনি যদি সত্যিকারেরই তেমন কিছু জেনে থাকেন, আমরা চাই সেটা উদ্ঘাটিত হোক। আদতে স্বনির্ভর করছে না, আদতে পরনির্ভর করছে। পরনির্ভর কথাটা আমি কেন বলছি, আশাকর্মী দিদিরা তারা কোন জায়গায় বলছে তাদের ন্যায্য যে পারিশ্রমিক আমি সেটা দিচ্ছে না সরকার, কিন্তু এটা বলছে না তোমাকে আমি স্বনির্ভর করার জন্য একটা কাজের জায়গা দিয়েছি, তুমি সেখানে পরিশ্রম দাও, দিয়ে অর্থ উপার্জন করো। দিদি, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে টেন্টেড ক্যান্ডিডেটদের যে 12% ইন্টারেস্ট সহ যে টাকা ফেরত দেওয়ার নির্দেশটি দেওয়া হয়েছিল, সেটি বর্তমানে ডিএমদের নোটিশ পাঠানো হয়েছিল এবং সেই মামলাটি আজকে হাইকোর্টে ছিল, যেটি 25 তারিখ করা হয়েছে। এই যে দীর্ঘায়িত করা হচ্ছে, এই যে মার্চে যে 25 তারিখ করা হয়েছে, এই যে দীর্ঘায়িত করার যে ব্যাপারটা, এই বিষয়টি কেমনভাবে দেখছেন? দেখুন, এর পিছনে কিন্তু অনেকগুলো বিষয় কাজ করছে। প্রথম কথাটা যেটা হবে, আজকে আদেশটা কবে দিয়েছে? 8টা মাস অতিক্রান্ত। 2025 সালের এপ্রিল মাসে এই আদেশনামা রয়েছে সুপ্রিম কোর্টের। এতদিন পর রাজ্য সরকারের ঘুম ভাঙলো, তাই তো? আজকে যদি এই কাজগুলোকে নির্দেশ বলি মেনে ঠিক করে, তাহলে তো প্রকৃত অর্থে নিয়োগটা সঠিক করে সম্পন্ন হয়। কিন্তু তা তো করবে না রাজ্য সরকার, কারণ রাজ্য সরকার আদতেই চাইছে না নিয়োগটা স্বচ্ছতার সাথে এবং সততার সাথে হোক। এবং যারা সেই অর্থে যারা ভেবেছিলেন যে যারা এই দাগি, যারা ভেবেছিলেন যে এই সরকারের যদি আমি ওই স্থাবকতা করি তাহলে বোধহয় আমার কাজগুলো নিরাপদ থাকবে, কিন্তু তা যে কার্যত সম্ভব না, তা অলরেডি কিন্তু রাজ্য সরকার প্রকাশ করতে শুরু করে দিয়েছে। কিন্তু আপনি যেটা বললেন যে এত দেরিতে সময়, এই যে আবার 25শে মার্চ দেওয়াতে কি হতে পারে, আমরা দুটো তিনটে দিক দেখতে পারি। যে তাহলে কোথাও গিয়ে যে সামনে যে আমাদের ভোট 26-এ, সেই ভোটটাও কিন্তু একটা বড় প্রশ্ন বা ইস্যু হয়ে দাঁড়াবে। কারণ দেখুন, আজকে যদি এই টাকাগুলো তো আর কোনো নিশ্চয়ই কোনো ভিন গ্রহে পাঠায়নি, টাকাগুলো নিয়েছিল কারা? এই শাসক দলের নেতা মন্ত্রী এবং গ্রাসরুটেড কর্মীরা। তাহলে তারা যে পার্সেন্টেজে টাকাগুলো নিয়ে এবং কোথায় গেল, বিষয়টা এখনই তাহলে জনসমক্ষে চলে আসবে। সেই জায়গাটাও অনেকটা শিথিল থাকবে। তাহলে সেখানেও এই শাসক দল এবং এই তৃণমূলের যে সমস্ত সাগরের যারা এই কাজগুলো মূলত করেছিল, তারা বলবে ঠিক আছে আমরা আছি এখনও। তাহলে ওইখানেও কিন্তু বিষয়টা অনেকটা লেন্দি হয়ে যায়, এবং যখনই যেটা লেন্দি হয়ে যায় সেটা কিন্তু সব সময় দেখা যায় যে শাসক দলকে বেনিফিটেড করে, এটা আমরা দেখে আসছি। তাহলে সেই জায়গাটাও কিন্তু একটা ইস্যু হয়ে থাকলো। কিন্তু এটা বুঝতে হবে যে টাকা কিন্তু সুদে আসলে পরিশোধ করতেই হবে। তা সে যে যতই শাসক দলের স্থাবকতা করুক আর যতই এই আইনজীবী বিচারপতি এবং এই মামলাকারীদের গালিগালাজ করুক, তাতে হয়তো তাদের মানসিক কিছুটা আরাম হবে, কিন্তু প্রবলেম সলভ হবে না। প্রবলেম সলভ তখনই হবে যখন প্রকৃত সত্যটার দিকে তারা আঙুল দিয়ে চোখে চোখ রেখে বলতে পারবে, হ্যাঁ এই রাজ্য সরকার, হ্যাঁ এই মুখ্যমন্ত্রী এবং তার ব্যবস্থা মিলে এই কাজটাকে কার্যত মদত দিয়েছে, এবং তার পরিণতি আজকে এই ভয়ানক যে এমন একটা রাজ্য সরকারের অধীনে আমরা আছি যেখানে দেখা যাচ্ছে যে একদল আধিকারিক সহ এবং এই সরকারি আপনার আধিকারিক এবং মন্ত্রীরা মিলে চাকরি নিলামে বিক্রি করেছে একটা সরকারি প্রতিষ্ঠানে বসে, এবং তা ক্রয় করেছে আরও একগুচ্ছ মানুষজন। তাহলে এই যে তার পরিণতি হিসাবে আজকে সুপ্রিম কোর্টের আদেশে যে 12% সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আপনি ভাবুন তো দাদা, এটা জনমানসে কি মানে এর অভিঘাতটা কি? সেই অভিঘাতের জন্য আজকে কি হয়েছে দাদা? আজকে কোনো বিশ্বাস নেই, আজকে টিচারদের প্রতি কোনো সম্মান দেওয়ার
যে মানসিকতা সেটাই উবে গেছে, এবং তার যে পরোক্ষ ফল দিনের পর দিন স্কুল একটার পর একটা শাটডাউন হচ্ছে। এর ফলে কি ড্রপ আউট বাড়ছে। যারা আমরা সাধারণ প্রান্তিক ঘরের ছেলে মেয়ে, তারা আজ লেখাপড়া না করতে পেরে আজকে পরিযায়ী শ্রমিক হচ্ছে, এবং তারপরে জ্যান্ত পুড়ে মরছি। শুনতে খুব খারাপ লাগলে এটা বাস্তব। সে আপনি এই গিগ ওয়ার্কার্স বলুন, এই আনন্দপুরীর ঘটনাই বলুন, আর আমাদের মতন এমনি নিত্য নৈমিত্তিক এসব হচ্ছে। কটা খবর এই পাবলিক সার্ফেসে ডোমেনে আসছে বলুন তো, যেটা আপনারা করছেন সেটা, কিন্তু যেটা ধরা পড়ছে না ক্যামেরার বাইরে, অফ দ্য ক্যামেরা, সেটা দেখুন প্রত্যেকটা আপনি আনাজ কানাজ পাবে পড়ছেন। এটা হলো বর্তমান পরিস্থিতি। তাই আজকে বিচার প্রক্রিয়াও একটা আমরা দেখতে পাচ্ছি অনেক দীর্ঘসূত্রিতা, তার পেনাল্টি আমাদের দিতে হচ্ছে। যারা চোর তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদেরকে প্রোটেক্ট করছে এই রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের টাকায় নামি দামি উকিল দিয়ে। তার মানে বোঝাই যাচ্ছে বিচারটাও যেন কোথাও গিয়ে আপনার এলিটদের জন্য, অর্থাৎ অর্থবানদের জন্য, আমাদের জন্য না। আর আইন তো সে উবে গেছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে তো এখন শাসকের আইন চলছে, আইনের শাসন সে তো আর চলে না। তা এই রকম পরিস্থিতিতে আমাদের আজকে আমরা মানে রয়েছি, সেই জায়গায় এতটা ক্রাইসিস আমার জ্ঞান বুদ্ধিতে জানি না আমাদের বাংলায় কোনোদিন এসেছে কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সমস্ত মানুষের এই ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়ে রুখে দাঁড়ানো সময়ের কথা, সময়ের দাবি। দিদি, আরও একটি বিষয়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কোনো একটি বড় দুর্নীতির আশঙ্কা করছেন এবং তিনি বলছেন তিনি উন্মোচন করবেন, একটা সাসপেন্স রাখছেন সমাজ মাধ্যমে। এই বিষয়টিকে কেমনভাবে দেখছেন? দেখুন, আমরা এখানে কোনো কি বলুন তো ওই কোনো মানে নাটক বা কোনো যাত্রা দেখে যে আমরা কোনো থ্রিলার দেখার মানসিকতা আমাদের নেই। যদি উনি যেহেতু একজন বিচারপতি ছিলেন, হতেই পারে ওনার কাছে প্রচুর তথ্য রয়েছে, তারপরে উনি এখন একজন সাংসদ, রোলিং আপনার বিরোধী যে আমাদের প্রধান দল, সেই জায়গা থেকে ওনার কাছে সেই জায়গা থাকবে। আমরা ওই কোনো সাসপেনশনের কোনো মধ্যে থাকতে চাইছি না। আমরা চাইছি যদি সেটা থাকে সেটা উন্মোচিত হোক এবং তার প্রপার তদন্ত হয়ে যথাযথ ব্যবস্থা হোক। কারণ স্যার যখন ছিলেন সিটিং জাজ, যখন সত্যিকারের আমরা ভেবেছিলাম যে এর নিশ্চয়ই একটা সলিউশন হবে, যখন বলছিলেন যে পেঁয়াজের খোসার মতন, যখন সিবিআই বলছে একটার পর একটা দুর্নীতি উদ্ঘাটিত হচ্ছে, আমরা দেখছি সব জেলে যাচ্ছে, তারপরে তো ইডি সিবিআই তো যেন সে কোমায় চলে যাওয়ার মতো, তারা একটা জায়গার পর আর কিছুই যেন নেই, এবং তারা একটার পর একটা তারা জেল থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা তখনই শুনেছি সেই কাকুর কণ্ঠস্বর, কই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে নাকি আপনার এই প্রাথমিকের টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে। এগুলো তো আপনারাই সংবাদ মাধ্যমে দেখিয়েছেন, শুনিয়েছেন, সিবিআইয়ের কাছে তথ্য আছে। তা সেগুলোকে যথাযথভাবে বিচারালয়ে প্লেস করে তার যথাযথ একটা সমস্যাটার সমাধান হোক, সেই অবধি তো যাচ্ছে না। সেই জায়গায় গিয়ে আমাদেরও সাধারণ মানুষেরও ধৈর্যচ্যুতি হচ্ছে। কোথাও গিয়ে কি কোনো রকম বোঝাপড়ার নিরিখে একটা জায়গায় গিয়ে ঘুরপাক খাচ্ছে, এই প্রশ্ন আসছে। তাই যদি জাস্টিস গাঙ্গুলি যেটা আমরা প্রাক্তন উনি আর এখন উনি সাংসদ, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যদি সত্যিকারেরই তেমন কিছু জেনে থাকেন, আমরা চাই সেটা উদ্ঘাটিত হোক এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, মানে যেটা আইনগতভাবে হয়। দিদি, একদম শেষ প্রশ্ন, শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় যে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মেয়েদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা একটা বিষয়। এছাড়াও কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, আরও অনেক রকমের প্রকল্প আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার রাজপথে ICDS কর্মী, তারাও তো মহিলা, তারা বেতন না পাওয়ার জন্য রাস্তায় গিয়ে আন্দোলন করছে শাসক দলের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে। সেই বিষয়টি কেমনভাবে দেখছে? আপনি দেখুন, শুরুতে বললেন যে যেটা তৃণমূল সরকার বা তার দল থেকে যেটা প্রচার করা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যে সাস্টেন দেওয়া হচ্ছে মহিলাদেরকে 1000 টাকার মাসে, তা দিয়ে কার্যত স্বনির্ভর করা, এর মতন অসত্য ভাষণ দুটো নেই। কেন বলছি,
আমার কোনটা আমি স্বনির্ভর হব? যখন আমি শ্রম এবং আমার মেধার বিনিময়ে অর্থাৎ বিনিয়োগ করে আমি অর্থ উপার্জন করব। এটা কিন্তু অর্থ উপার্জিত নয়, এটা হলো অনুদান দেওয়া হচ্ছে সরকার, এবং সেই সরকার কিভাবে অনুদান দিচ্ছে তার আমাদের কিভাবে বকলমে নিচ্ছে, জিনিসপত্রের দাম বেরিয়ে বা বৃদ্ধি করে ট্যাক্সের মাধ্যমে ইত্যাদি। তার মানে কি আমাকে আদতে স্বনির্ভর করছে না, আদতে পরনির্ভর করছে। পরনির্ভর কথাটা আমি কেন বলছি? কারণ দীর্ঘদিন এই অনুদানের উপর আমার একটা নির্ভরতা তৈরি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমার মানে প্রতিদিনের বেঁচে থাকার জন্য স্বাস্থ্যকর নয়। অবশ্যই সাস্টেন লাগবে। সাস্টেন কাদের লাগবে? যখন আমি কর্ম অক্ষম হয়ে যাব তখন আমার সাস্টেন লাগবে, তখন সরকার নিশ্চয়ই সেই জায়গাটা দেখবে, কারণ আমার সে এবিলিটি নেই। কিন্তু যেটা তৃণমূল সরকার বা এই দল বলছে যে আমরা প্রত্যেককে দিচ্ছি, দিয়ে আমরা কার্যত ওই বলে না আপনাদের, কিন্তু আমাদেরকে জানেন কি বলে? ভোট ব্যাংক। আমাদেরকে তো মানুষ মনে করে না, আমাদেরকে এখনো একটা পণ্যের মতো দেখে এক কথায়। তো সেই অর্থে যে আমরা যেন সেই ভোট ক্রয় করছে, বুঝলেন? এবং এবং দেখবেন তারা বলবে আপনারা এসব অনুদান পাচ্ছেন, আপনারা যদি আমাদেরকে ভোট না দেন তাহলে কিন্তু অনুদান বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এর মধ্যে দিয়ে কিন্তু তারা বারবার এটা আমাদের মধ্যে এক্সিকিউট করাতে চেষ্টা করে যে আপনারা আমাদের দয়া ভিক্ষায় আছেন, অতএব আপনি যদি আমাকে আমি যত অপরাধী হই না কেন সমর্থন আপনার করতে হবে, না হলে আমি এটা উইথড্র করে নেব। এই যে একটা মানে মিথ্যা রকমভাবে আমার আপনার মধ্যে একটা মনোজগতে ঢুকিয়ে দিচ্ছে, এটাতেও আমাদের সজাগ হতে হবে। আইসিডি দিয়েছে আজ আশাকর্মী দিদিরা, তারা কোন জায়গায় বলছে তাদের ন্যায্য যে পারিশ্রমিক, আবারও বলছি তাদের যে শ্রম দিচ্ছেন তার যে ন্যায্য পারিশ্রমিক সেটা দিচ্ছে না সরকার, সেই জন্যই রাস্তায় নামতে হচ্ছে। আর যেটা আমি মান্থলি ধরুন পাবো, আমি ধরুন একজন আশাকর্মী, আমি যা মানে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাইছি যে ধরুন আমার যা শ্রম আমি দিচ্ছি তাতে আমার যে প্রত্যেক দিনের জীবন ধারণের জন্য যথেষ্ট একেবারেই নয়, সেখানে আমি ডিমান্ড করছি, এটা আমার অধিকার এবং এটা আমার প্রাপ্য ন্যায্য। কিন্তু আমাকে যদি আমি যদি লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছি, এটা কিন্তু আমাকে সরকার অনুদান দিচ্ছে তার জনকল্যাণমূলক প্রকল্পের নিরিখে। এখানে কিন্তু এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। এটাকে কিন্তু আমি বলতে পারি না আমি স্বনির্ভর, কারণ এটার মধ্যে আমার কোনো পরিশ্রম নেই, এটার আমার সেই অর্থে কোনো কিন্তু সরাসরি কোনো অধিকারের যে জায়গাটা সেটা কিন্তু আমি বলতে পারছি না। এই জায়গাটা আমাদের পরিষ্কার হতে হবে। এই সরকারের প্রবণতা আমাকে আপনাকে ধরুন অনুদান নির্ভর করবে, তাহলে পরে আমি তো যে আমার নিজের যে যথাযথ চাহিদাগুলো আপনার কাছে চাইতে যেতে পারবো না, তখনই তো বলবে তোমাকে অমুক দিই তমুক দিই, এটা দিই সেটা দিই। কিন্তু এটা বলছে না তোমাকে আমি স্বনির্ভর করার জন্য একটা কাজের জায়গা দিয়েছি, তুমি সেখানে পরিশ্রম দাও, তুমি সেখানে তোমার মেধা দাও, দিয়ে অর্থ উপার্জন করো। এইটা আমাদেরকে বুঝতে হবে। সেইটা বুঝে এই সরকারের যে মূল উদ্দেশ্য যেন তেন প্রকারের ক্ষমতায় টিকে থেকে গোটা জায়গাটাকে আত্মসাৎ করা, অর্থাৎ অর্থ ক্ষমতা যাই বলুন, সেই জায়গায় থেকে আমাদেরকে বেরিয়ে যেটা প্রকৃত অর্থে আমাদের জীবন জীবিকার জন্য প্রয়োজন, অর্থাৎ কাজ, শিক্ষা, স্বাস্থ্য, আমরা আমাদের নিজের যোগ্যতায় জীবন প্রতিপালন করব, সেই বিষয়ে আমাদের ফোকাস রাখা বাঞ্ছনীয়।